হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার পুরানো ল্যাপটপ নিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে থাকেন যে আসলে আমি পুরানো ল্যাপটপ কিনবো, আদৌ কি আমি ভালো কিছু পাবো? তো আসলে ভালোটা অবশ্যই আপনার দেখে নিতে হবে, কেননা আসলে যারা বিজনেস করে ল্যাপটপের অবশ্যই কিন্তু তারা প্রতিটা পার্সনই বলবে আমার ল্যাপটপ বেস্ট, সে বলবে আমার ল্যাপটপ বেস্ট। অবশ্যই কিনবেন কোনো শপ থেকে, কেননা হচ্ছে আপনার বাইরে থেকে যে ল্যাপটপগুলো ইম্পোর্ট করা হয় সেই ল্যাপটপগুলোর আপনি ইউজ করে ভালো ফিডব্যাক পাবেন। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবেন সেটা বিজনেস ক্লাস করার জন্য। আর যদি পুরানো ল্যাপটপ কিনে না ঠকতে চান, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করুন। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো প্রথমত হচ্ছে কোনো ল্যাপটপ কিনতে গেলে, যদি বিগিনারের ক্ষেত্রে যদি আপনারা কোনো ল্যাপটপ কিনতে যান, অবশ্যই ল্যাপটপ কনফিগারটা কীরকম সেটা আপনার জানতে হবে। যেমন জেনারেশন, কনফিগার, সেটা কোন ক্লাস, বিজনেস ক্লাস কিনা না লোকাল ক্লাস, ঠিক আছে? এই বিষয়গুলো আপনার ফলো করতে হবে। তো আমি প্রথমে যদি দেখতে চাই আমার এই ল্যাপটপের কনফিগারটা, তো আমি আমার এই ল্যাপটপের কনফিগার যদি দেখতে চাই, অনেকে নর্মালি এইভাবে দেখে, প্রপার্টিসে যায়, যাওয়ার পর সে দেখতে পারতেছে তার কি এটা হচ্ছে i5 4 জেনারেশন 1.90 গিগার্স আপ টু 2.50 গিগার্স। তো মূলত বিষয় হচ্ছে এখানে জেনারেশনটা কিভাবে দেখা যায়। আপনার এখানে হচ্ছে কোরাই 5 পরে দেখবেন যে 4000, 5000, 6000, 7000 মানে উপরে হতে হবে। যেমন এই ল্যাপটপটার মধ্যে আছে যে আপনার 4300, দ্যাট মিনস এটা হচ্ছে 4 জেনারেশন। ঠিক আছে, যদি 2000 হতো সেক্ষেত্রে হতো আপনার সেকেন্ড জেনারেশন, যদি 1000-এর নিচে হতো সেটা হতো ফার্স্ট জেনারেশন। তাহলে 3000 হলে, 3000 ঊর্ধ্বে হলে থার্ড জেন, 4000 উপর ঊর্ধ্বে হলে ফোর্থ জেন। আপনি ক্যালকুলেট করতে পারতেছেন i5। অবশ্যই এখানে ফলো করতে হবে i3, i5, i7 এই তিনটার পরের সংখ্যাটাকে, কেমন? কিন্তু সেই ক্ষেত্রে যদি আবার সেলেরন বা ডুয়েল কোর হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাচটা ম্যাচ করবে না। তো আপনি ফলো করবেন i3, i5, i7 এর জন্য, কারণ এখন বর্তমান যুগে পেন্টিয়াম আর সেলেরনের যুগ শেষ হয়ে গিয়েছে। এখন সবাই কিন্তু একটু আপ টু ম্যাক্সিমামই চায় i5, i7 এর মধ্যে থাকার জন্য। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে র্যাম যেটা আছে 4GB, আপনি চাইলে আর একটু বাড়ায় নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোরাই 5 4 জেনারেশন 4GB র্যাম। তো এবার দেখতে চাচ্ছি যে এই যে ওপেনের পর ম্যানেজে যাবেন, ম্যানেজে যাওয়ার পর দেখবেন এটার ভিতরে যে হার্ড ডিস্কটা সেটা কতটুকু আছে, কেমন? এখানে হচ্ছে ডিস্ক, ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে গেলে দেবেন বেসিক 238.47। আমার এটার ভিতরে আছে এসএসডি। এসএসডি, সেই এসএসডিটা আপনার আছে 256GB, বাকিটুক ক্র্যাশ থাকে, দ্যাট মিনস হার্ড ডিস্ক হচ্ছে 256। এখন 256 যে আপনার এটা এসএসডি, সেটা আপনি বুঝবেন কি এটা এসএসডি না এটা হার্ড ডিস্ক, সেটা বোঝার জন্য অবশ্যই আপনার দেখতে হবে। আপনার প্রথমত হচ্ছে নিচে ট্যাক্স বারে যাবেন, যাওয়ার পরে হচ্ছে টেক্সট ম্যানেজার, ম্যানেজারে যাওয়ার পরে আপনি এখানে যাচ্ছেন পারফরমেন্সে গেলে আপনি আপনার পিসি পারফরমেন্সটা দেখতে পাচ্ছেন। প্লাস আপনি এখানে যখন আপনি সিপিইউ থেকে ক্লিক করছেন, সেখানে কিন্তু আপনি জানতে পারতেছেন i5 4 জেনারেশন 1.9। এবং মেমোরি ভিতরে যে র্যাম যেটা আছে সেটা আছে 4GB, কিন্তু কি আছে DDR3 র্যাম আছে, আপনার 4GB আছে, কিন্তু কি আছে এটা DDR3 র্যাম আছে। তারপর হচ্ছে আপনার ডিস্ক যে যখন যাবেন ডিস্কে গেলে আপনার হচ্ছে হার্ড ডিস্ক না এসএসডি। ঠিক আছে, এখানে দেখাচ্ছে এটা সাধারণত এটা এসএসডি হয় দুই প্রকার, একটা হচ্ছে M.2 আর একটা হচ্ছে SATA। দুইটা এসএসডি হয়। SATA বলতে আমরা হার্ড ডিস্কের মতো যেটা লাগাই সেটা হচ্ছে SATA, আর হচ্ছে M.2 যেটা হচ্ছে মেমোরির মতো ছোট। তো এই আমার এটা হচ্ছে লিথিয়ন LCS 256V 25HP। আপনি যখন এই ল্যাপটপটার আপনার এই মডেল এটা লেখা নেটে সার্চ করবেন, তখনই আপনি এটা দেখতে পারবেন যে এটা আপনার এসএসডি এবং এটার মার্কেট ভ্যালু কি আছে হাবিজাবি। তো এখানে আবার দেখতে পারবেন যে মূলত বিষয় হচ্ছে আপনার M.2 যদি থাকে, ম্যাক্সিমামই আপনার এখানে ডিস্ক এখানে লেখা থাকবে SSD, কিছু কিছু থাকবে না, কিন্তু ম্যাক্সিমামই থাকবে। তারপর হচ্ছে আপনার ওয়াইফাই রেঞ্জ যেটা আছে, তারপর আছে সিপিইউ গ্রাফিক্স। ঠিক আছে, তো একটু এগুলো আপনি একটু দেখে নেবেন। মূলত তাহলে আপনি যেটা জানতে পারতেছেন যে আপনার এটার ভিতরে কি আছে, কোরাই 5 4 জেনারেশন 4GB, আর হচ্ছে আপনার 256GB এসএসডি।
এবার আমি জানতে চাচ্ছি যে এটার যে মডেল আছে, এটা পরে দেখছি। আমরা এখন মূলত বিষয় হচ্ছে এখানে আমার জানা আরেকটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে যে এটার যে আমি যে ল্যাপটপটা কিনবো সেই ল্যাপটপটার মার্কেট ভ্যালু কেমন আছে। অবশ্যই, কারণ আমি আগে দেখার পরে সাথে সাথে যে আমি নিয়ে ফেলবো তা কিন্তু না, আমার যা জানতে হবে যে এটার মার্কেট ভ্যালু কী আছে। তো আমি এখানে যাওয়ার পর লিখতেছি রান, এবং ক্লিক করার পর এখানে লিখবেন DXDIAG। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, ওপেন দিবেন, ওপেন দেওয়ার পরে দেখবেন যে আপনার কনফিগারটা অলরেডি চলে আসবে। যেমন আমার এই কনফিগারের মধ্যে দেওয়া আছে এই যে সিস্টেম মডেল, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম মডেল এখানে দেওয়া আছে E7440। আমার এই ল্যাপটপটা হচ্ছে E7440। তো i5 4 জেনারেশন সবই যা আছে। তারপর এখানে আরেকটা জিনিস আছে, ডিসপ্লেতে আপনার যেহেতু 4GB র্যাম 2GB, মানে আপনি যা র্যাম লাগাবেন তার 50% তা শেয়ার গ্রাফিক্সে চলে যায়। ঠিক আছে, যেহেতু আমার 4GB তাই 2GB আসে গ্রাফিক্স হিসেবে। তো কিন্তু এটা শেয়ার, ডেডিকেটেড না। তো এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমার যেহেতু এখন মডেল হচ্ছে E7440, সো আমি কি করব, এটার মার্কেট প্রাইসটা দেখব। এটা হচ্ছে ডেলের E7440 প্রাইস ইন বিডি দেওয়ার পর আমরা উপরে পাচ্ছি, এবং আমরা এখানে যাওয়ার পরে দেখতে পারতেছি যে এটার মার্কেট প্রাইস ছিল 92,500। এটা লাস্ট প্রাইস ছিল 92,500। এবং ডিসক্রিপশনে দেখেন এই যে আমরা যা দিয়েছি, এই যে এখানে শুধু 500GB হার্ড ডিস্ক। ঠিক আছে, এটা SSD, দ্যাট মিনস হার্ড ডিস্ক। কিন্তু আমাদের তো আসলে হার্ড ডিস্ক না, আমাদের SSD, কারণ আমি কাস্টমাইজ করেছি। ঠিক আছে, তো আপনি তাহলে বুঝতে পারতেছেন যে এটার আপনি কত দিয়ে কিনতে পারেন। তো সাধারণত হচ্ছে যেহেতু 4 জেনারেশন সর্বোচ্চ 20 থেকে 25-এর মধ্যেই আপনার 4 জেনারেশন পাওয়া যায়, এর উপরে নয়। কেমন? তো এতটুকু দেখা গেল যে আমি এটার ভিতরে কনফিগারটা কি আছে। এখন আমি জানতে চাচ্ছি আমার এই ল্যাপটপে কোনো রকম সমস্যা আছে কিনা। ঠিক আছে, আমি জানতে চাচ্ছি এখন আমার এই ল্যাপটপের ভিতরে কোনো রকম সমস্যা আছে কিনা। হ্যাঁ, যদি কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আমি এটা পারচেস করতে পারি। তো প্রথমত হচ্ছে আমি তো আমাকে তো কেউ খুলতে দিবে না, অনেক সময় হচ্ছে আমাকে না, যেহেতু আমি খুলে দেখতে পাচ্ছি না। অবশ্যই চেষ্টা করবেন প্রথমত হচ্ছে কিবোর্ড যদি আপনি ABCD থেকে A থেকে Z পর্যন্ত দেখেন, দেখা গেল আপনার বাটনগুলো সবই ঠিক আছে, কিন্তু আপনার কি আছে যে ফাংশন যে কিগুলো আছে সেগুলো আপনার কাজ করতেছে না, তখন কিন্তু আপনি মোটামুটি ভালো রকম বিভ্রান্ত হয়ে যাবেন। তো আপনি কি করবেন, অনলাইনে সার্চ করবেন কিবোর্ড কি টেস্ট। হ্যাঁ, কিবোর্ড মানে কিবোর্ডের টেস্ট। ঠিক আছে, তো এরকম একটা ফর্মুলা যখন চলে আসবে তখন আপনি আপনার কিবোর্ডে একটা যখন বাটনে প্লেস করবেন তখন দেখবেন যে একটা বাটন মার্চ করছে, মানে কালার করে দিচ্ছে। তো আপনি কি করলেন যে এইরকমভাবে আপনার প্রতিটা বাটন আপনি এইভাবে ক্লিক করতে পারেন। ঠিক আছে, আপনি প্রতিটা বাটন এভাবে ক্লিক করে দেখবেন যে আপনার কোন বাটনটা কাজ করছে, কোন বাটনটা কাজ করছে না। আমার এই ল্যাপটপটার ডিসপ্লে হচ্ছে 14 ইঞ্চি। ঠিক আছে, যেটা 15 ইঞ্চি সেটার যে নাম্বার লকের, এটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে নাম্বার লকের যে কাজটা আছে। ঠিক আছে, যে আপনার কাজটা ঠিকমতো আছে কিনা। তাহলে আমার এখানে আমি কি দেখতে পারতেছি, আমার এখানে যতগুলো বাটন ছিল সবগুলো কিন্তু কাজ করছে। এখন এই যে সাইডে যে দেখাচ্ছে, এটা হচ্ছে যাদের হচ্ছে 15.6 ডিসপ্লে, একমাত্র তারাই এই কাজগুলো করবে। আর যাদের হচ্ছে ম্যাকবুক আছে, তারা ম্যাকবুকের সিস্টেমটা আবার এইটা, তখন আপনি ম্যাকবুক অপশনে এভাবে দেখতে পাচ্ছেন। তো আমরা অলরেডি চেক করতে পারলাম কিবোর্ড কীভাবে আমার ঠিক আছে কিনা। তারপরে দেখতে পারবেন যে আপনার ভিতরে যে এটার ভিতরে যে হার্ড ডিস্ক বা SSD যাই থাকুক না কেন তার হেলথ কেমন আছে, সেটার জন্য লিখবেন HDD। এই যে HDD, আমি অবশ্য আপনার নিচে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ক্লিক করেই আপনারা এগুলো চেক করতে পারবেন। তো আমি কি করলাম, HDD পোর্টেবল লিখে সার্চ করলাম, এবং এই যে উপরে কিন্তু আমারটা চলে আসছে। আসার পরে আপনি কি করবেন, এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ঠিক আছে, আপনি এটা ডাউনলোড করবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমার ডাউনলোড করতে লাগছে না। তারপরে সফটওয়্যারটা ইনস্টল করার পরে এই যে HDD চলে আসছে আমার। হ্যাঁ, হার্ড ডিস্ক সেন্সর, এটার ভিতরে আমার যে SSDটা আছে, SSDর হেলথ হচ্ছে 98%।
আপনারা যদি ভালো করে দেখেন, এটা পারফরমেন্স থাকতে হবে 100%। যদি যেহেতু আমার 98% এসএসডির ক্ষেত্রে মোটামুটি আপনার চলে, কিন্তু এসএসডি ছাড়া যদি হার্ড ডিস্কের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন না। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবেন এখানে 100% যেন থাকে। এসএসডি হলেও আপনি মানে মেনে নিতে পারেন, কিন্তু হার্ড ডিস্ক একেবারেই নয়, কেননা হেলথ কমলেই হার্ড ডিস্ক একেবারেই স্লো কাজ করে। ঠিক আছে, এই জন্য আপনি চেক করবেন আপনার হার্ড ডিস্কের হেলথ ঠিক আছে কিনা। তো তারপর আপনি যেটা দেখতে চাচ্ছেন, যেমন আমি এটা প্রথম অবস্থায় যদি আমি দেখবেন যে এটা চার্জিং ব্যাকআপটা কেমন থাকে। ঠিক আছে, চার্জিং ব্যাকআপটা কেমন থাকে এটা দেখার জন্য অবশ্যই আপনার এখানে যে মানে কার্সেটটা নিলেই আপনাকে বলে দিবে কতক্ষণ আপনার চার্জিং ব্যাকআপ থাকে। তো আপনি এটা দেখবেন কখন, যখন আপনি একটা ভিডিও রানিং করবেন, যে কোনো একটা ভিডিও। সো আমি একটা ভিডিও রানিং করছি, হ্যাঁ, যে আপনার যে আমি একটা ভিডিও অলরেডি রান করে দিয়েছি। হ্যাঁ, যে আমার এই যে ভিডিওটা রানিং অবস্থায় চলা, হ্যাঁ, এই ভিডিওটা অলরেডি চলতেছে। ঠিক আছে, এই রানিং অবস্থায় যদি চলার অবস্থায় আমাকে এখানে যা দেখাবে সেটা হবে অ্যাকচুয়াল। দেখাচ্ছে 2 ঘন্টা 37 মিনিট, 100% দেখাচ্ছে 2 ঘন্টা 37 মিনিট। ঠিক আছে, আপনি মোটামুটি ধরে নিতে পারেন এটাই অ্যাকচুয়াল, এর বেশি কিন্তু নয়। অনেকে আপনার ভিডিওটা এখন যদি বাদ দিয়ে দিই, যে আমি এখন ভিডিওটা বাদ দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? হ্যাঁ, ভিডিওটা বাদ দিয়ে দিয়েছি। আপনি একটু পর রিফ্রেশ করি, আমরা দেখবেন এখানে চার্জিং ব্যাকআপ আরও বাড়তি দেখাবে। ঠিক আছে, তো চার্জিং ব্যাকআপটা আমরা দেখাচ্ছি। পরে আছে আপনার সাউন্ড। হ্যাঁ, আপনার সাউন্ড অনেকে আমরা নর্মালি গান শুনে আপনার সাউন্ড লেভেলটা করে ফেলি। হ্যাঁ, দেখি যে এইভাবে আসলে গানটা বাজতেছে ঠিক আছে, কিন্তু না, আপনার সাধারণত সাউন্ড চেক করতে গেলে আপনার স্পিকার আছে, স্পিকার এখানে ক্লিক করবেন অ্যান্ড ওপেন সাউন্ড সেটিং এবং সাউন্ড কন্ট্রোল প্যানেল। অ্যান্ড এই যে স্পিকারটা আছে, স্পিকার সিলেক্ট করার পরে কনফিগার অ্যান্ড টেস্ট। আমার এই কর্নারে যে প্রথমটা ঠিক আছে, পরেরটা কিন্তু একটু ব্যাড সাউন্ড করতেছে। ঠিক আছে, অবশ্যই এই ক্ষেত্রে যেটা করবেন, আপনার সাউন্ড ভলিউমটা কিন্তু ফুল করে দিবেন। ঠিক আছে, ফুল করে দিলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালটা যে আপনার এখানে আসলে সাউন্ডটা কেমন আসতেছে। তো আমার মনে হয় বুঝতে পেরেছেন, আমার একটা স্পিকার একটু মানে ব্যাড সাউন্ড করছে। ঠিক আছে, অবশ্যই এইভাবে আপনার সাউন্ড চেক করে নেবেন, কেননা সাউন্ড না চেক করলেও হবে না। তারপর হচ্ছে ক্যামেরার যে সফটওয়্যার, যদি উইন্ডোজ 10 হয়ে থাকে, আপনার উইন্ডোজ 10 যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ক্যামেরা লিখবেন। হ্যাঁ, ক্যামেরা লিখলেই আপনার ক্যামেরাটা চলে আসবে যদি উইন্ডোজ 10 হয়। আর যদি উইন্ডোজ 7 হয় সেক্ষেত্রে অবশ্যই ক্যামেরার একটা সফটওয়্যার আপনার নিয়ে যেতে হবে। যেমন আপনি ক্যামেরার সফটওয়্যার, বা আপনার যদি ক্যামেরা সফটওয়্যার যদি আপনার কাছে নাই থাকে, দেখা গেল আপনি চলে গিয়েছেন, কোনো সফটওয়্যার আপনার কাছে নেই, তাহলে আপনি লিখবেন ওয়েবক্যাম টেস্ট। হ্যাঁ, অনলাইনে ওয়েবক্যাম টেস্ট করা যায়। তো আপনি ওয়েবক্যাম টেস্ট করার জন্য আপনি এখানে ক্লিক করলেন। হ্যাঁ, তো এখন অলরেডি আজ চলে আসছে। আমি এই যে টেস্ট দিচ্ছি, টেস্ট দেওয়ার সাথে সাথে দেখবেন যে যদি আমার ক্যামেরা ভালো থাকে তাহলে এখানে দেখাই দিবে যে হ্যাঁ অলরেডি তোমার এটা মানে এই যে অ্যালাউ দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখেন আমি অলরেডি হাত দিয়ে রেখেছি। হ্যাঁ, যার কারণে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, তার মানে কি আমার ক্যামেরাটা ঠিক আছে। এটা হচ্ছে আপনার অনলাইনে বসে আপনি ক্যামেরাটা করতে পারছেন। ঠিক আছে, তারপর আপনার ল্যাপটপটা কি ওভারহিট হচ্ছে কিনা, ল্যাপটপটা গরম হচ্ছে কিনা। হ্যাঁ, সাধারণত যদি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ক্ষেত্রে আপনার একটু গরম আপনাকে সহ্য করতে হবে, হালকা একটু গরম হবে যদি ডেডিকেটেড গ্রাফিক্স হয়। কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরম হওয়ার চান্স খুবই কম থাকে। কেমন? তো আপনার ডিসপ্লে এখন মূলত বিষয় হচ্ছে আমরা একটা একটা করে দেখতে পাচ্ছি। এখন যেটা আমরা দেখবো সেটা আমি একটু দেখাচ্ছি আপনাকে। দেখেন, তো এখন আমার চার্জিং ব্যাকআপ দেখাচ্ছে 4 ঘন্টা 3 মিনিট, তখন কিন্তু আমাকে দেখানো হয়েছে 2.5 ঘন্টার মতো। কেন দেখানো হয়েছে? তখন আমি কিন্তু রানিং অবস্থায় ভিডিও ছেড়ে রেখেছিলাম, দ্যাটস ওয়াই। যে আমার ওই অবস্থায় চলবে তুমি এইরকম, আর এখন চলবে এইরকম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো এখন বিষয় হচ্ছে যে আমি যে ডিসপ্লেটা, অনেকে আপনার দোকানে যাওয়ার পর সে বলবে আপনাকে আরে এটা তো এফএইচডি ডিসপ্লে, এটা তো এইচডি ডিসপ্লে। হ্যাঁ, মানে অনেক কিছুই বলে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যেটা আপনি নিজেই যাবেন ডিসপ্লে সেটিংয়ে। ঠিক আছে, ডিসপ্লেতে সেটিংয়ে যাবেন, যাওয়ার পর আপনার এখানে ফলো করবেন ডিসপ্লে রেজুলেশন। এই যে ডিসপ্লে রেজুলেশন 1200 768 768 আমরা সাধারণত এইচডি বলা হয়।
768 সাধারণত এইচডি, কিন্তু আসলে আপনি যেটা বলবেন যেহেতু এইচডি যে আবার হচ্ছে আপনার এটাকে বলা হয় নর্মাল ডিসপ্লে, যদি বলেন নর্মাল ডিসপ্লে এটা বলে। এইচডি আসলে এই রেঞ্জটা সব ল্যাপটপেই থাকে। তো আপনি কিভাবে বুঝবেন আপনাকে এটা কত বোঝাচ্ছে? যখন এখানে থাকবে 1080 সেটা আপনার এফএইচডি ডিসপ্লে, যদি থাকে 1440 সেটা হচ্ছে 2K ডিসপ্লে, যদি থাকে 2160 সেটা হচ্ছে আপনার 4K ডিসপ্লে। ঠিক আছে, আমি আপনাকে রেজলিউশন বোঝানোর জন্য একটা ভিডিও ওপেন করছি। ভিডিওটা সাধারণত একটু বড় হয়ে যাচ্ছে, তো আপনার এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করলে আমার মনে হয় না যে আপনারা ল্যাপটপ কিনে আসলে কোনো রকম ফল্ট পড়বেন, আমি মনে করি না। আর অবশ্যই ল্যাপটপ যার কাছ থেকে কিনে কেন প্রপার ডকুমেন্ট কিনে নিয়ে তারপরে কিন্তু ল্যাপটপ কেনার চেষ্টা করবেন, কেননা এখন এমন সিস্টেম হয়ে গিয়েছে অনেক মানুষ চোরাই ল্যাপটপ বিক্রি করে, তো সেগুলো থেকে দূরে থাকুন। তো আমরা যেখানে দেখছি এখানে এইচডি দেখেন, আমার এখানে দেখেন রেজলিউশন দেখাচ্ছেন। হ্যাঁ, সাধারণত 700p যেটা, এটাকে আমরা এইচডি দোকানদার যারা আছে তারা এইচডি বলে, আর 1080 যেটা এটাকে এফএইচডি বলে, এবং 1440 যেটা এটা 2K বলে, কারণ আর 2160 দেখেন এটাকে আপনাকে 4K বলছে। ঠিক আছে, আপনাকে সাধারণত এই রেজলিউশনটি কিন্তু সবাই আপনাকে বোঝানোর চেষ্টা করবে। তো আপনি যদি এই একটু করছি, ঠিক আছে, হ্যাঁ। তো আপনার এখানে আমি রেজলিউশনটা আমি এখানে প্রতিটা যেমন কিবোর্ডের লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, এইচডিডি লিঙ্ক দিয়ে দিব না, তারপর ক্যামেরা লিঙ্ক দিয়ে দিব না, আমি এখানে আপনার প্রতিটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো চেক করে নেবেন আপনাদের ল্যাপটপের বর্তমান কনফিগার। অবশ্যই ভালো কনফিগার নেবেন, চেষ্টা করবেন কম প্রাইসের মধ্যে বেটার, কারণ কম প্রাইস সবাই মোটামুটি ম্যাক্সিমাম যারা চেষ্টা করে মধ্যবিত্ত ফ্যামিলি সবাই কিন্তু চায় ভালো একটা কনফিগার নেওয়ার জন্য, ল্যাপটপ নিয়ে কাজ করার জন্য। তো যদি আপনার এই ভিডিওটা আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, আমার মনে হয় না আপনি পুরাতন ল্যাপটপ কিনে কখনো ঠকবেন। কেমন? তো আমার ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণও কাজে আসে, অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেননা শুধু আপনি নিজে উপকৃত না, এই উপকৃত সবার জন্যই। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি আপনি অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।